তোমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে চাচ্ছ তোমাদের অনেকেরই অনেক বড় বড় স্বপ্ন থাকে এবং এটাই হয় যে তুমি চাচ্ছ যেন তুমি বিদেশে সুন্দর মতো একটা অ্যাফোর্ডেবল কস্টে যেতে পারো, ওখানে যেন অনেক জব অপরচুনিটিস থাকে, তুমি যেন তোমার নিজের টাকাটা অ্যাটলিস্ট আর্ন করে চলতে পারো, টিউশন ফিতে হালকা পাতলা কন্ট্রিবিউট করতে পারো অ্যান্ড আলটিমেটলি গ্র্যাজুয়েশন করার পর একটা ভালো চাকরি নিয়ে যেন পিআরটা সিকিউর করতে পারো। এটাই আমাদের সবার স্বপ্ন। বাট রিয়ালিটিটা অনেকটাই ডিফারেন্ট অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং এটা আমি আজকে তোমার সাথে শেয়ার করতে চাই। দিস ভিডিও ইজ ভেরি র অ্যান্ড অরিজিনাল, নো স্ক্রিপ্ট। আই এম নট গোনা ট্রাই টু সেল ইউ অন এনিথিং, ঠিক আছে? আমি তোমাকে আমাদের এজেন্সিতে আসতে বলবো না। ইটস গোনা বি ভেরি ওয়ান অন ওয়ান, জাস্ট অ্যাজ এ কনসালটেন্ট, মানে who went abroad as an international student. I've done a lot of things as an international student. So আমার অনেক এক্সপিরিয়েন্সেস আছে যেখানে আমি দেখেছি কেন আমি হয়তো অন্য স্টুডেন্টসের থেকে একটু ভালো করেছি, কিছু স্টুডেন্টস অনেক খারাপ করেছে এবং কিছু স্টুডেন্টস আবার আলটিমেটলি আস্তে আস্তে ভালো করেছে। সেগুলো সব দেখে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স আছে। সো আজকের ভিডিওটাতে আমি যেটা শেয়ার করব যে টিপিক্যালি কি হয়ে থাকে অ্যাকচুয়ালি, মানে হোয়াটস দি আগলি ট্রুথ অ্যাবাউট ইট অ্যান্ড হোয়াট ক্যান ইউ ডু অ্যাবাউট ইট, ঠিক আছে? সো তোমরা যারা আমাকে জানো না বা চিনো না, আমার নাম জিহাদ, মোস্ট অফ ইউ কল মি জি ওর নো মি এস জি। সো আমি কিন্তু 10 থেকে 11 বছর আগে কানাডাতে গিয়েছিলাম অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। আমি ঢাকার ছেলে। তো দেখা যাচ্ছে ওখানে যাওয়ার পরে আই স্টাডিড and also graduated, got my PR ultimately. But what makes me different than most international students is the fact that আমার জার্নিটা অনেক ইউনিক ছিল। কীভাবে আমি ইউনিক বলি সেটা, যে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় অনেক কিছু এক্সপিরিয়েন্স করে ফেলেছি, অনেক ইনকাম করার সোর্সেস বের করেছি, অনেক ট্রাভেল করেছি, অনেক জিনিস করেছি যেটা অনেক স্টুডেন্টসরা করতে পারে না। দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশনের পরেও ইমিডিয়েটলি একটা বড়সড় জব পেয়ে যাই, মাত্র 2 থেকে 3 বছর 2.5 বছরের মাথায় আমি আমার পিআর পেয়ে যাই এবং পিআর পেয়ে আবার দেখা যাচ্ছে ক্যানাডা ছেড়ে আমি বিজনেস করি। তো অ্যান্ড স্টিল আই ট্রাভেল অ্যারাউন্ড, আই ওয়ার্ক উইথ ইউনিভার্সিটি। সো অনেক সাকসেস আছে। আই ডোন্ট ওয়ান্ট টু ব্র্যাগ টু মাচ অ্যাবাউট ইট। ইফ ইউ ওয়ান্ট টু সি what I've done, you could literally look me up on LinkedIn, you could look me up on YouTube, you can look me up on Instagram. You'll see যে আমি কিছু না কিছু জিনিসগুলো ডকুমেন্ট করে রেখেছি। সো you'll be able to see the proof is in the pudding. Now এখন যে কথাটা যে স্টুডেন্টসরা তাহলে বাইরে গিয়ে কেনই বা সাকসেসফুল হয় না, তো নাম্বার ওয়ান, আমাদের যে জিনিসটা বাংলাদেশের, এটা একমাত্র তুমি বাংলাদেশি এবং ইন্ডিয়ান এবং বেসিক্যালি ডেভেলপিং কান্ট্রিজগুলোরই এই স্টোরিটা শুনবা যে স্টুডেন্টসরা গিয়ে খুব কষ্ট হচ্ছে তাদের। ডেভেলপড কান্ট্রিজ থেকে যারা যায় তাদের অ্যাকচুয়ালি ওই কষ্টটা হয় না। কেন আমি সেটা বলি? সো আমাদের বাংলাদেশে এই জিনিসটাকে নষ্ট করেছে হচ্ছে এজেন্সিরা, টু বি অনেস্ট। যেটা হয়েছে অবভিয়াসলি এজেন্সি ওয়ার্ল্ডের যে এই জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে স্টুডেন্টসকে বাইরে পাঠালে এজেন্সিরা অনেক হেফটি একটা কমিশন পেয়ে থাকে। তো অবভিয়াসলি মানি ক্রিয়েটস what do you call it, greed, right? সো দেখা যাচ্ছে একটা সার্ভে করলে যে একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যার ব্যাংকে বাবার হয়তো 40-50 লাখ বা 1 কোটি টাকা আছে, সে যদি বাইরে যেতে চায়, 70% of them do their application process by themselves because they're smart enough to figure it out. বাকি 30% হয়তো এজেন্সির হেল্প নেয়। বাট there's this sweet broad mass category in বাংলাদেশ, mass crowd যেটাকে বলে, যাদের সেই টাকাটা নেই। তাদের হয়তো ব্যাংকে 20 লাখ আছে, 15 লাখ আছে বা 30 লাখ আছে, অনেক স্ট্রেচ করতে হয়। আর বাইরের জার্নিটাতে মানে বিদেশে পা দিলে প্রায় 1 কোটি টাকার মতো খরচ হয়ে যায় চোখ বন্ধ করে। মাস্টার্স হয়তো 60 লাখ 70 লাখ, আর ব্যাচেলরে 1 কোটি টাকা চোখ বন্ধ করে চলে যাবে। তো দেখা যাচ্ছে যেটা হয় যে এজেন্সিগুলো স্টুডেন্টসদেরকে এই ম্যাস ক্যাটাগরি, যে ম্যাস ক্রাউড যেটা, এই স্টুডেন্টসগুলো যারা ইংলিশ বলতে পারে না, হয়তো ঠিকমতো অনলাইনে সার্চ করতে পারে না, হয়তো তাদের একটু ভয় করে বা তাদের কনফিউশনস থাকে, এরা যেহেতু স্ট্রাগল করে মোস্টলি বাংলাদেশে, বড়লোকের ছেলেমেয়েরা তো আর এত স্ট্রাগল করে না। তো দেখা যাচ্ছে তাদেরকেই না, মানে দিস এজেন্সি সি এ স্প্রে যে হ্যাঁ ওর তো অনেক আকাঙ্ক্ষা বাইরে চলে যাওয়ার, বিকজ বাংলাদেশে তার কোনো লাইফই নাই, তার কোনো ফিউচার নাই। অ্যান্ড উইচ ইজ কাইন্ড অলসো ট্রু, বাংলাদেশে আসলে ফিউচার নাই আমাদের ইউথ জেনারেশনে। বাট দেখা যাচ্ছে এই স্টুডেন্টসগুলোর একটা বার্নিং ডিজায়ার থাকে যে না ভাই, আমি এই দেশে আমার হবে না, আমি চলে যাই, শান্তির একটা জীবন খুঁজি যেখানে আমি সিস্টেম্যাটিক্যালি আস্তে আস্তে গ্রো করতে পারবো। তো পরে যেটা দেখা যায় যে এজেন্সিগুলো তোমাকে বলবে যে
ইয়াস তুমি বাইরে যাও, তোমার লাইফ সেই সেট হয়ে যাবে, একদম ইজি, মাত্র 10 লাখ টাকা দিয়ে কোনো মতো চলে যাও। তো এই স্টুডেন্টসগুলো কী করে, ওরা এদের এই বাজে যে একটা বিশ্বাস দেয় ওদেরকে, মানে ফলস হোপ যেটাকে আমি বলি যে হয়ে যাবে, কোনো প্যারা নিও না, এই বিশ্বাসটা নিয়েই তারা কি করে, অন্ধবিশ্বাসে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে দেয় টিউশন ফির জন্য, এবং দিয়ে তারা ওই এজেন্সির হেল্পে বাইরে চলে যায়। বাইরে গিয়ে দেখা যায় থাপ করে মুখে একটা ঘুষি মারে, মানে কালচার, সোসাইটি, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস, ফাইন্যান্সেস, এভরিথিং। তো তাহলে ওয়াই ডিড দ্য এজেন্সি ডু ইট ইন দ্য ফার্স্ট প্লেস? কমিশন, সিম্পল। মানে সে তোমাকে পাঠিয়ে দিবে, তার আর কোনো চিন্তাই নেই। তুমি যাওয়ার পরে রাস্তায় না খেয়ে মরো, না তোমার জায়গা, কোনো বাসা থাকার জায়গা নাই, বা তুমি কিছু করতে পারতেছো না, ওর কিচ্ছু আসে যায় না। তুমি টিউশন ফি দিয়ে দিয়েছো, ওর ফার্স্ট ইনস্টলমেন্টের কমিশন পেয়ে যাবে, উইচ ইজ আ লট অফ মানি, অ্যান্ড দে ওয়ন্ট কেয়ার এনিমোর। তোমার কি হবে? তুমি রাস্তায় রাস্তায় ঘুরতেছো, তুমি জানো না কি করতে হবে, তুমি হঠাৎ করে, তোমার তো ব্যাংক ব্যালেন্সই ছিল 15 থেকে 20 লাখ টাকা, তোমার বাবা মা অত অ্যাফ্লুয়েন্ট না, তাহলে তুমি কিভাবে এই খরচটা বের করবে? ব্যাস, তোমার লাইফটা তখন কোন দিকে চলে যাবে, যে যাও উবার ড্রাইভার হয়ে যাও, বা ফুড ডেলিভারি পার্সন হয়ে যাও, ক্যাশিয়ার হয়ে যাও, যাতে অ্যাটলিস্ট ডেইলি খরচ, উইকলি খরচটা তুমি বের করতে পারো। তো এই যে একটা ন্যাস্টি একটা সার্কেলে ঢুকে যাবা, ওয়ার তোমাকে পড়ালেখাও মেনটেন করতে হচ্ছে, প্লাস আবার রাত দিন 24 ঘন্টা কাজ করতে হচ্ছে, জাস্ট সো ইউ ক্যান পুট ফুড অন ইয়ার টেবল, বিকজ ইউ ডিডন্ট হ্যাভ এনাফ মানি ওয়েন ইউ মুভড অ্যাব্রড। সো এই জিনিসটার জন্য দেখা যাচ্ছে তোমার আর হাতে কোনো টাইম থাকবে না ফর গ্রোথ, যেটা অন্য স্টুডেন্টসরা যারা একটু মোটামুটি ভালো ব্যাকগ্রাউন্ড থেকে, মানে অ্যাফ্লুয়েন্ট ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা ওই টাইমটা একটু পায় যে একটু নেটওয়ার্ক করে আসে, একটু ফ্রেন্ডস বানাই, একটু ঘুরি, একটু ঘাড়ি, বিকজ ওগুলো দিয়ে না আলটিমেটলি তোমার একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়, একটা এক্সপিরিয়েন্স, পার্সপেক্টিভ ব্রডেন হয়, যেটা আলটিমেটলি তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্টে কাজে আসে। বাট তুমি যদি ওই পড়ালেখাই করো এবং ওইটার মধ্যে ঘুরতে থাকো, তোমার ওই ফ্রি টাইমটা থাকবে না ফর সেলফ ডেভেলপমেন্ট। আলটিমেটলি বাই দ্য টাইম ইউ গ্র্যাজুয়েট, ইউ হ্যাভ নো আদার এক্সপিরিয়েন্স জাস্ট আদার দ্যান দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর জাস্ট আ ক্যাশিয়ার, অথবা ম্যাকডোনাল্ডস সার্ভার, অথবা হোয়াট এভার, মানে থিংস দ্যাট ডোন্ট রিয়েলি অ্যাড টু আ প্রফেশনাল জব। সো তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে, গাইজ, আমি অনেস্টলি এটা বলি যে ইফ ইউ ডোন্ট হ্যাভ more than 30-40 lakhs liquid in your bank account, don't move abroad. It's completely a bad decision. মানে especially to countries like UK, Australia, New Zealand, absolutely না। মেবি তোমরা মাল্টা টাল্টা এইসব জায়গায় যেতে পারো। আরও একটা জিনিস তোমাকে আমি বলতে চাই যে, এই যে ধরো যেসব স্টুডেন্টসদেরকে ইউকে পাঠানো হচ্ছে মাত্র 10-15 লাখ টাকার ব্যাংক ব্যালেন্সে লোন দিয়ে কোনো মতে সেট করে দেখা দিচ্ছে, আমরা করি মাঝে মধ্যে, বাট আমরা তাও অ্যাটলিস্ট একটা বর্ডার লাইন মেনটেন করার চেষ্টা করি অ্যাট কানেক্টেড এডুকেশন অফ বিং ফেয়ার। হ্যাঁ, তো যেটা অনেক সময় স্টুডেন্টসরা করে যে ওরা এতগুলো টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়ে ওখানে গিয়ে আবার অ্যাসাইলাম ক্লেম করে ফেলে। এটাও আবার খুব খারাপ। নেভার ডু দিস, দিস ইজ জাস্ট পিওর স্টুপিডিটি, আর কিচ্ছু না। মানে তুমি এতগুলো টাকা অলরেডি দিয়েছো, তুমি বাংলাদেশে তোমার 50 টাকার জায়গায় 70 টাকা রিক্সা ভাড়া দিতে গেলে মানুষের ঝগড়া করে ফেলে, সেখানে তুমি কেন তোমার 10 থেকে 12 লাখ টাকা তুমি পানিতে ফেলে অ্যাসাইলাম ক্লেম, একটা লুজারের মতো গিয়ে একটা অ্যাসাইলাম ক্লেম করবা? ইট ডাজন্ট মেক এনি সেন্স অর অল। লাইক, জাস্ট ডোন্ট গো। মানে আমার কথাটা হচ্ছে, জাস্ট ডোন্ট মুভ অ্যাব্রড ইফ ইউ ইনটু দ্যাট মাচ ফাইন্যান্সিয়াল ট্রাবল। মানে ইউ ক্যান ডু লটস, লাইক যারা করতে পারে তারা সব জায়গায় করতে পারে। তোমাকে আমি বাংলাদেশে না, তোমাকে যদি আমি আফ্রিকাতেও পাঠাই দিই, ইউ ক্যান ডু জাস্ট গুড, ঠিক আছে? সো তো কিপ দ্যাট ইন মাইন্ড। হ্যাঁ, তো এখন আমি তোমার সাথে একটু শেয়ার করবো যে আমার লাইফটা অ্যাকচুয়ালি কেমন ছিল when I moved abroad as an international student in a raw format, right? সো আমিও যখন যাই ক্যানাডাতে, ঠিক তার 1 থেকে 1.5 বছর আমার একটা গ্যাপ হয় মানে আমার এ লেভেলস দেওয়ার পরে আমার একটা সাবজেক্টে ভালো রেজাল্ট আসে না, কেমিস্ট্রিতে, বাট আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে চেতাম। তো আমার ও লেভেলসে আই হ্যাড রিয়েলি গুড রেজাল্টস, A স্টার্স মোস্টলি। এ লেভেলসে একটু, যেহেতু ও লেভেলসে এত বেশি পড়াশোনা করছি, এ লেভেলসে গিয়ে একটু পড়াশোনা হালকা করে ফেলছিলাম। তো দেখা যাচ্ছে যে আমি আমার এ লেভেলসে আমার এস ছিল মোস্টলি AB, বাট কেমিস্ট্রিতে আমার খারাপ ছিল, বিকজ আমি ও লেভেলসে কেমিস্ট্রিতে এতই ভালো করছিলাম। আই থিঙ্ক আই হ্যাড আ সেকেন্ড ওয়ার্ল্ড হাইয়েস্ট অর সামথিং। আই হ্যাড 148 আউট অফ 150 স্কোর ইন মাই কেমিস্ট্রি ও লেভেলস। বাট ওইটা থেকে এত কনফিডেন্স চলে আসে যে আমি এ লেভেলস আর কেমিস্ট্রি পাত্তাই দিই নাই। তো কেমিস্ট্রিতে আমি অ্যাকচুয়ালি খুব খারাপ করে থাকি। তো পরে আমি ঘুরতে থাকি বাংলাদেশে। আমার প্ল্যান ছিল না ফার্স্টে বাইরে যাওয়ার, আমার বাংলাদেশেই প্ল্যান ছিল।
তো আমি চেয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে অথবা বুয়েটে ভর্তি হতে, বাট পরে ওদের অ্যাডমিশন টেস্ট নিয়ে দেখি যে আই ডিডন্ট রিয়েলি লাইক ইট এনাফ, আই ওয়াজন্ট এনজয়িং দ্য ক্রাউড আই ওয়াজ উইথ। তো ওই সময় আমার একটা ফ্রেন্ড অস্ট্রেলিয়া তখন ইউএসএতে চলে যাচ্ছিল, তো ওকে দেখে আমার ইন্সপায়ার হওয়া যে আচ্ছা আমিও যাব বাইরে। তো আমার ইনিশিয়ালি প্ল্যান ছিল ইউএসএতে যাওয়া, তো এসিটির অলসো প্রিপারেশন নেওয়া শুরু করি। পরে দেখি যে এসিটি অনেক হার্ড, তো পরে আমি এসিটি বাদ দিয়ে বলছি আচ্ছা ঠিক আছে এমন একটা কিছু করি যেটাতে যেতে পারবো, পরে আমি ইউএসএতে ট্রান্সফার করে ফেলবো। সো এখান থেকেই শুরু হলো আমার ক্যানাডার যাত্রা। বাট যেটা হয় যে আমি 1 বছর যখন আমি ডিসাইড করে ফেলে যে আমি ক্যানাডা যাব, 1 বছর ধরে আমি মানে আই ওয়াজ এ টিচার অ্যাট মাস্টার মাইন্ড অলসো। আমি নিজের মানে একটু আর্নিং করাটা পছন্দ করতাম, এটা আমি ছোটোবেলা থেকে শুরু করে আমি অনেক টিউশনই করাতাম, ক্লাস আই থিঙ্ক 8 বা 9 থেকেই মনে হয় আমি স্টুডেন্ট পড়াতাম, বা আই থিঙ্ক 10 থেকে। অ্যান্ড অলসো আমি মাস্টার মাইন্ডের টিচার ছিলাম বাইরে যাওয়ার আগে। সো দেখা যাচ্ছে তো ওই 1টা বছর আমার জন্য অনেক ক্রুশাল ছিল, বিকজ আই ওয়াজ এবল টু বিল্ড আ লট অফ কমিউনিকেশন স্কিলস। ওই টাইমটাতে অলসো আমি অনেক এজেন্সি ভিজিট করতাম। তখনকার টাইমটা এখনের মতো না যে অনলাইনে গেলে অনেক ইনফরমেশন পাওয়া যেত। তখন প্রত্যেকটা এজেন্সি গিয়ে গিয়ে একটু 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 করে ইনফরমেশন নিয়ে নিয়ে জিনিসগুলোকে পিস টুগেদার করতে হতো। সো আমি বলি যে আমি অ্যাটলিস্ট মেবি 80 থেকে 100টা এজেন্সি ঘুরেছিলাম আমার ক্যানাডা যাওয়ার আগে, বিকজ আমার প্রোফাইলটা অলরেডি কমপ্লিকেটেড ছিল, বিকজ আমার একটা সাবজেক্টে কম ছিল এবং ওই সাবজেক্টটা নিয়ে আমি পড়তে চাচ্ছিলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো কোনো এজেন্সি ওভাবে আমাকে সাপোর্ট দিতে পারেনি বা হোপ দিতে পারেনি। বাট ওই 1টা বছর যেটা করতাম আমি বাংলাদেশের, হয়তো ইফ ইউর অফ মাই এজ ইউ উড নো যে তখন বাংলাদেশে 2 নম্বর 3 নম্বর বাস থাকতো, অনেক ন্যাস্টি ছিল বাসগুলো। তো ওগুলোতে চড়ে চড়ে যেতাম। বাবা বলছিল যে গাড়ি না ইউজ করে মানুষ কীভাবে রাস্তায় চলে সেটা দেখো। তো সবসময় ওই বাসগুলোতে চড়তাম। বিআরটিসি বাস ছিল, ওইটা ছিল প্রিমিয়াম বিআরটিসি এসি বাস, 40 টাকা টিকিট ছিল। আর 2 নম্বর 3 নম্বর 27 নম্বর বাস ওগুলা ভাড়া ছিল 5 টাকা বা 10 টাকা 15 টাকা 20 টাকা। তো এনিওয়ে, সো দোজ অফ ইউ মে থিঙ্ক যে I'm a premium guy. I've seen it all, and that's why probably I've set it all up in a premium way now, because I've been through that. Now I deserve the better life, right? So anyway, তো এইসব যখন বাসগুলোতে চড়তাম, আমি বুড়া হোক, ইয়াং হোক, মিড এজ হোক, আমি সবার সাথে কথা বলতাম। I would try to talk with them. I was originally an introverted guy. Still, some part of me is introverted, but oita, I think it was very crucial for me to build my communication skills, which really helped me when I moved abroad. And till date, I'm able to speak to just anybody and network with anybody and start a conversation with anybody because of that experience. So I thank my dad for showing me or teaching me life the hard way. তো এটা করার পরে আলটিমেটলি একটা এজেন্সি আমি পাই যেখানে ওরা আমাকে একটু হোপ দেয় যে দেখো তুমি আটকে আছো, আটকে থেকে কি হবে, জাস্ট ট্রাই করে দেখো, যদি নেগেটিভ হয় তুমি জেনে গেলে যে হবে না, যদি হয় তুমি জেনে গেলে যে হবে, অ্যান্ড এভরিথিং উইল ওয়ার্ক আউট ফর ইউ। সো আই ওয়াজ লাইক ইয়া, ফাইনালি সামবডি সেড সামথিং দ্যাটস গোনা মেক মি স্টেপ ফরওয়ার্ড। তো পরে হোয়াট আই ডিড ওয়াজ I applied to a few places. Lastly যেটা হয় যে আমাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইউনিভার্সিটির অফার দেয় না, আমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেয়, বিকজ as I said আমার কেমিস্ট্রি গ্রেডটা খারাপ ছিল। So they're like, look, your other grades are amazing, go for electrical engineering. Okay. সো অ্যান্ড অলসো তখন ওই অফারটা পাওয়ার পরে আমি আমার ফ্যামিলিদেরকে, কাজিনসদেরকে জিজ্ঞেস করি যে ভাই এটা কেমন হবে, বলে হ্যাঁ হ্যাঁ তুমি অনেক বড় খবর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে। তো এনিওয়ে, সো দেন আই মুভ টু ক্যানাডা, অ্যান্ড দেন দ্য ফার্স্ট 6 to 7 months আই জাস্ট মানে চোখের পলকে টাইম চলে গেছে, যেখানে বুঝে উঠতে মানে কি হচ্ছে আমার আশেপাশে ওটা বুঝে উঠতেই সময় চলে যায়। সো লাইক আই সেড, আই ডোন্ট কাম ফ্রম আ ভেরি মানে লো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, বাট মিড লেভেল, ঠিক আছে। আমার বাবা আগে প্রফেসর ছিল, সো উই ডোন্ট কাম ফ্রম ওয়েলথ পার সে। আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন আমার বাবা মাত্র বিজনেসে এসেছিল, সো ইটস নট লাইক হি ওয়াজ বুমিং উইথ মানি। He was also limited in terms of his finances, but we weren't struggling, to be honest, like a lot of people. তো দেখা যাচ্ছে আমার অনেক স্টুডেন্টসদের মতো ওই প্রেশারটা ছিল না যে গিয়ে আমাকে ওই যে অর্জব করে নিজের খরচটা উঠাতে হবে। বাট ওই যে 6-7টা মাস যে আমার গিয়েছিল, যেখানে আমি ক্লাস কীভাবে হচ্ছে এটা বুঝতেছি না, প্রোগ্রামের মানে অ্যাসাইনমেন্টস কীভাবে দেওয়া হচ্ছে, মানে পড়ালেখার স্টাইলটা বুঝে উঠতে পারতেছিলাম না শুরুতে। ওটাতে একটু প্রবলেম হচ্ছিল, বাংলাদেশ আর বাইরের স্টাইলটা অনেক ডিফারেন্ট। বাট একটা জিনিস যেটা আমি করছিলাম ওই 6 থেকে 6 to 7 months, যে আমি অনেক মানুষের সাথে মিশছিলাম। আমি মানে খারাপ
ভাবে না, মানে জাস্ট কারোর সাথে দেখা হলে তাদের সাথে কথা বলা, কেউ কোথাও যাচ্ছে আমি তাদের সাথে যে ওদের সাথে চলে যেতাম, মানে অনেক ইন্টারেস্টিং ছিল জিনিসটা, মানে জাস্ট যত আশেপাশে জানা যায় যে কি আছে, হ্যাঁ। সো ওই 6-7 মাস মানে ওভাবেই চলে গেছে, আর চোখের পলকেই চলে যায় জিনিসটা। তো ওই টাইমে অবভিয়াসলি আই হ্যাড নো মানি, আই ওয়াজ টেকিং সাপোর্ট ফ্রম ফ্যামিলি। বাই দি 8th or 9th month, যখন আমার সেকেন্ড সেমেস্টার শেষ হয়ে যায়, সেমেস্টার ব্রেক আসে, তখন আমি ডিসাইড করলাম, বিকজ আমার মনের মধ্যে তো ওই যে আর্নিংয়ের যে ইনিশিয়েটিভটা থাকে, বিকজ আমি এটা বাংলাদেশেই করতাম, আমি টিচার ছিলাম, টিউশনি করাতাম, নিজের টাকায় নিজের আইফোন কিনেছিলাম ক্লাস 8-9-এ। তো দেখা যাচ্ছে যে যে ওই তখন আবার স্পার্কটা আসছে যে না, এখন যেহেতু ব্রেক, আমি নিজের টাকায় আমার লিভিং এক্সপেন্স উঠাবো। টিউশন ফি তো অবভিয়াসলি ইম্পসিবল, বাট আমি আমার নিজের টাকা অ্যাটলিস্ট রেসিডেন্সের টাকাটা দেওয়ার চেষ্টা করবো। তো যেটা হতো, সো আইল গিভ ইউ গাইজ এ লিটল বিট অফ এ স্টোরি হিয়ার। আমি যেখানেই ইনভলভ হওয়া যায় সব জায়গায় ইনভলভ হতাম। হয়তো এইটা নিয়ে আমি আরও ডিটেলস একটা ভিডিও বানাবো, বাট আমি তোমাকে জাস্ট আমার পুরো ক্যারিয়ার স্ন্যাপশটটা এখন সামারি দিয়ে দিব, নাহলে ভিডিওটা 2 ঘন্টা হয়ে যেতে পারে। ঠিক আছে, সো আমার বাইরে যাওয়ার পরে স্টার্টেই যেটা হয়, আমি অনেক জায়গায় ভলান্টিয়ারের জন্য সাইন আপ করি, যেটা আমি বললাম যে সব জায়গায় আমি এক্সপ্লোর করতাম, যেখানে পারে আমি সেখানে ভলান্টিয়ারিংয়ের নাম দিতাম। তো দেখা যাচ্ছে ভলান্টিয়ারিংয়ের জন্য আমার অনেক মানুষের সাথে কথা হতো, নেটওয়ার্কিং বিল্ড হয়ে যেত। এই নেটওয়ার্কের কারণে সেকেন্ড ইয়ারে আমি আমার রেসিডেন্সের অ্যাম্বাসেডর হয়ে যাই, রিপ্রেজেন্টেটিভ, যেটাতে আমি অলরেডি একটা পেইড অপরচুনিটিতে আসি। সেকেন্ড ইয়ারের অর্ধেকের মধ্যে আমি আমার ফার্স্ট প্রফেশনাল জব পেয়ে থাকি, উইচ ওয়াজ বিং এ ক্রেডিট কার্ড সেলস রিপ্রেজেন্টেটিভ। যারা বিদেশে যাও তোমরা এটা অনেকেই বুঝবা, এরকম অনেক কোম্পানি থাকে যারা ফিল্ড সেলস রিপ্রেজেন্টেটিভস হায়ার করে। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব। আই ডিড ভেরি ওয়েল, আই ওয়ার্ক দেয়ার ফর 9 months, অ্যান্ড দেন ওই ক্যাপিটাল নিয়ে আই কাইন্ড অফ লঞ্চ মাই ওন বিজনেস, উইচ ওয়াজ এ ভিডিও প্রোডাকশন কোম্পানি। তো ওখানে আমরা বেসিক্যালি যেটা করতাম, ছোটোখাটো দিয়ে শুরু করি। আমি আগে নিজে নিজে ফ্রিতে ভিডিও বানাতাম। তো শুরুতে ছবি দিয়ে তো শুরু হয়, প্রত্যেকটা ইভেন্টসে $100-150 করে পেতাম, একটা টাইমে গিয়ে $500 করে পাওয়া শুরু করি। তারপর আস্তে আস্তে সেটা বড় হয়ে ক্রোনো ভিজুয়ালস নামে একটা কোম্পানিতে দাঁড়ায়, যেখানে আমরা শুরুতে $50-60, $100 দিয়ে কন্ট্রাক্ট করতাম। পরে একটা টাইমে আমরা $2-3 হাজার কন্ট্রাক্ট পাওয়া শুরু করি। ওয়েডিং শ্যুট করতাম, গভর্নমেন্টের প্রজেক্ট শ্যুট করতাম। এগুলো সব স্টুডেন্টস থাকা অবস্থায়। তো পরে ক্রোনো ভিজুয়ালস থাকা অবস্থায়ও যখন দাঁড়া ছিল, আই অলসো গট another job called with a company called Hayes Recruitment, which is one of the largest recruiting firms in the world. তো ওখানে আমি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে জব পাই, which is a big story that I can share another day as to how I got it. ওই জবটা পাওয়ার জন্য at least 5 to 6 years of professional experience লাগে, but I still managed to get it. ওখানে আমি 4 মাস করি আমার সেমেস্টার ব্রেকে। তারপর 4 মাস করে দেন আই কাম ব্যাক টু ক্রোনো ভিজুয়ালস এগেন। ক্রোনো ভিজুয়ালস করে ওইটাও আবার বড় হওয়া শুরু করে ক্রোনো ভিজুয়ালস আস্তে আস্তে। দেন একটা আনফর্চুনেট ইভেন্ট হয়, যেখানে আমার সব কিছু চুরি হয়ে যায়, আমার ল্যাপটপ, ক্যামেরা, হার্ড ড্রাইভ সব চলে যায়, লাইফের সব কিছু ওয়াইপড আউট হয়ে যায়। দ্যাট পুট মি ইন আ ভেরি ডার্ক স্পট। সো এনিওয়ে, ওইটা অনেক ডিপ্রেসিং একটা টাইম ছিল আমার জন্য। তো এরপরে আমি কি করি, আমি একদম কাজ টাজ সব বন্ধ করে দিই। আমি ভাবি যে আচ্ছা, অনেক লাভ হয়েছি, এখন আমি একটু পড়ালেখার উপরে ফোকাস করি। সো তখন বাই দ্য টাইম আমার 4th ইয়ার অলরেডি চলছিল, অ্যান্ড বাই দ্য টাইম পড়ালেখাও অনেক টাফ হয়ে যায়। সো আমি কি করি, 4-5 মাস একটু পড়ালেখার উপরে ফোকাস করি। অ্যান্ড দেন লাকিলি অনেকে বলে যেটা যে আল্লাহ তোমাকে কিছু পথ দেখা দিবে। সো হোয়াট হ্যাপেন টু মি ওয়াজ, বিফোর দি এন্ড অফ মাই ফার্স্ট সেমেস্টার অফ মাই 4th ইয়ার, আমাদেরকে একটা জিনিসের ইন্ট্রোডাকশন করানো হয়, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আই গট টু লার্ন অ্যাবাউট গুগল অ্যানালিটিক্স অ্যান্ড হাউ যে ওয়েবসাইটে একটা ভিজিটার আসলে কীভাবে তার জার্নিটাকে ম্যাপ আউট করা যায়, অ্যান্ড দ্যাট সিমড ভেরি ইন্টারেস্টিং টু মি। আই ওয়াজ অলওয়েজ প্যাশন অ্যাবাউট সেলস অ্যান্ড মার্কেটিং। তো আই ওয়াজ লাইক, হ্যাঁ, ইন্টারেস্টিং, আমি অনলাইনে একটা কাস্টমারের জার্নি দেখতে পারবো, এটার মতো পাওয়ারফুল আর কি হতে পারে। সো যেহেতু ফার্স্ট সেমেস্টার শেষ হচ্ছিল, অ্যান্ড দেন ইট ওয়াজ গোনা বি ক্রিসমাস ব্রেক, I became a nerd. I turned out to be a nerd. 30 দিন just deep dive into everything about digital marketing. I learned everything there is about Google Ads, Google Analytics, Facebook marketing, LinkedIn marketing. নিজে একটা কফি শপে সকাল 7টায় গিয়ে রাতের 11টায় বের হতাম, সারাদিন রাত পড়তাম Google Analytics-এর ব্যাপারে। সো দেন আই রিয়েলাইজ যে ওয়েট, হ্যাং অন। সো আমি আমার ক্রোনো ভিজুয়ালসে যেটা করতাম, সিরিজকেপার্সে যেটা করতাম, যে আমি মানুষদেরকে ভিডিও বানিয়ে দিতাম, বাট ওরা মার্কেটিং করতে পারতো না। সো আই ওয়াজ লাইক, হ্যাঁ, আই কুড লঞ্চ another company called Connected Marketing. That was the day it was born.
So যে connected marketing কি করবে, we're gonna make videos for people and then we're gonna also market it for them because at that time digital marketing was so brand new, অনেকে জানতো না এটার ব্যাপারে. And then it basically launched. What we did was then basically start filming videos for corporate companies and then ওদের মার্কেট করে দিতাম. তো এটা আস্তে আস্তে গ্রো করে এমন একটা জায়গায় যায় যেখানে I was feeling a bit empty one day. I was sitting in my living room and then I was thinking, hang on, as an international student I've done a lot of things. I've made a lot of money also. মানে এত ছোট ছোট ডিটেইলস মনেও থাকে না. আমি আমার যেরকম অটোয়া যে সিটিটাতে আমি ছিলাম, ওখানে প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা ইভেন্টসের ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার ছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড. প্রত্যেকটা ক্লাবে ঢুকে আমরা 1 ঘন্টা বা 20 মিনিট 30 মিনিট স্পেন্ড করে would make a lot of money per night. Maybe we're making 10-15,000 taka from one club. We'd shoot 4 clubs, so we'd make like 50,000 taka per night, and it would be 2 nights. So then on the weekends we're making 1 lakh just by working 1.5 hours, and we do it like 4 weekends, so that's like 4 lakhs per month just by taking photos. And ওটার উপরে তো আমার আরো কত ইনকাম আছে. তো so I was like in my living room I'm thinking মানে I've done a lot, এত কিছু করলাম, side income করেছি. It would be nice to share it with students like me who are planning to study abroad. তো বাট তখন জানতাম না যে আসলে এই জিনিসটা আমি কিভাবে করব. তো হঠাৎ একদিন মানে এটা চিন্তা করতে করতে it was like a eureka moment. I was taking a shower and I was like, holy shit, like I can actually just share my journey and my strategies and my mindset with people as to how I did these things. তো পরে that's how Connected was born. আমার কখনোই আগে প্ল্যান ছিল না এজেন্সি দেওয়ার. তো যেটা হয়েছিল যে শুরুতে all started with me just making videos for free for students যারা বাইরে পড়তে চায় কানাডাতে. If you go through my channel, you're going to see a lot of videos that were posted to just help you guys make the right decision. হ্যাঁ, আমি কোনো এজেন্সিও দিই নাই, কোনো মানুষকে কোনো কিছু নিয়ে সলিসিট করতাম না ওই টাইমটাতে. বাট একটা গোল ছিল যে হ্যাঁ, আমার যদি চ্যানেল বড় হয়, ওই বড় হওয়া অডিয়েন্স নিয়ে যেটা কানেক্টেড মার্কেটিং করতো, ইউনিভার্সিটিসের সাথে কাজ করতো, যে বিকজ অফ মাই ভিডিও প্রোডাকশন স্কিলস, বিকজ অফ মাই কন্টেন্ট প্রোডাকশন স্কিলস অ্যান্ড মার্কেটিং স্কিলস, আমরা ইউনিভার্সিটিসদেরকে ভিডিও বানিয়ে দিতাম so that they could market themselves to our students eventually. So that went really well. I work with many big name universities. ঠিক আছে, I work with Algonquin College, Dalhousie University, I work with Coventry University, I traveled around the world. তো দেখা যাচ্ছে যে and it went really well. I made a lot of money with doing those things. পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে একটা টাইমে ইউটিউব চ্যানেলটা বড় হতে থাকে and students themselves started asking me যে ভাইয়া আপনারা করলে একটা এজেন্সি ভালো হয়, that we could find someone trustworthy. And that's when Connected Education was born. যে আচ্ছা ঠিক আছে, মানে মার্কেটিং তো করছি, that's dependent on institutions, why not also try helping students যারা এত ডিমান্ড দেখাচ্ছে. তো and basically the rest is history. Anyway, এখানে একটা ছোট জিনিস বলতে চাই, এর মধ্যে আবার একটা গ্যাপ আছে. সো কানেক্টেড মার্কেটিং তো আমি স্টুডেন্ট থাকা অবস্থায় লঞ্চ করি, বাট গ্র্যাজুয়েশনের আগে জানতে পারি যে ক্যানাডায় পিআর পেতে গেলে ইউ নিড আ জব. তো দেখা যাচ্ছে তখনও কানেক্টেড নিয়ে কোনো কিছু আসে নাই. তখন আমি কি করি, আমি একটা কোম্পানিতে এর মধ্যেও ইন্টার্নশিপও করেছিলাম. ইট ওয়াজ এ রিয়েল এস্টেট কোম্পানি কল্ড ক্রেসা, উইচ ইজ অলসো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কমার্শিয়াল রিয়েল এস্টেট ফার্ম. তো ওই ইন্টার্নশিপ করে 3 মাস বা 4 মাস they really liked me. তো গ্র্যাজুয়েশনের পরে I texted their managing principal and I was like, ওনার নাম মার্টিন, he is a person who I really look up to still till date and has a lot of impact in my life, যে আমাকে অনেক হেল্প করেছে. একজন বস হলে I think that's the person anyone should be. So I remember I called him and said, hey Martin, I have a plan. I want to do some stuff for Connected with my expertise. I want to show it to you, and if you like it, you're going to give me a job. So আমি পুরো একটা proposal pitch বানিয়েছিলাম, which had included all the goals and the responsibilities that I had in mind. And আমি pitch করি এবং আমি আমার স্যালারিটা পর্যন্ত ওখানে লিখে দিয়েছি, this is the salary I want. So anyway, তো ওনার আইডিয়াটা এত ভালো লেগেছিল, he was like, why don't we just launch a business together and you could just do it for a lot of companies that I know. But I was like, no Martin, আমার জব লাগবে, নাহলে আমি PR পাবো না. And he just looked at me and he said, আচ্ছা, if that's what you need, I'll give you the job, you get your PR, and then we can do the business together. I was like, absolutely. So and then I joined as a marketing coordinator, then I became the marketing manager, then I became the North American marketing manager. North American marketing manager টা title আসে নাই, but I was working with all the other offices also guiding them to achieve their marketing goals. So
I did that for 2.5 years. তারপর আমি PR পেয়ে গেলাম, and then by that time ওই যে কানেক্টেড চ্যানেলটা অনেক বড় হওয়া শুরু করে, and then I was like আচ্ছা why not branch off into this. So yeah, আর একটা ছোট জিনিস অ্যাড করতে চাই, Martin did share a few of the clients for connected marketing, but আমার ভাগ্যে কেন জানি ওই কানেক্টেড মার্কেটিংটা হচ্ছিল না। অনেক বড় বড় ক্লায়েন্টের কাছে পিচ করেছিলাম, বাট কনভার্ট করতে পারছিলাম না into sales. So I guess ভাগ্য আমাকে এদিকে টেনেছে. Sometimes I ask God, I'm like, why would I move back to Bangladesh? So God has a better plan. Sometimes you have to surrender. When you do your best and you still can't control the outcomes and it doesn't go according to your plan, God has a plan. So that's basically it in a snapshot summary. I know it's still a pretty long video, but I'm যদি প্রত্যেকটা ডিটেলস দিতে যাই আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, because I did so much as an international student. So I hope it inspires you a little bit, shows you a different perspective যে আচ্ছা life doesn't have to be always that, যেটা স্টুডেন্টসদের হয় typically struggle. হ্যাঁ, তো the perception is instead of making money with your time, make money with your skills. I think that's what made me stand out, because টাইম করে দিলে আমি তোমাকে ঘন্টা দেখে টাকা দিব, আর স্কিলস হলে তুমি আমাকে কত আউটপুট দিচ্ছ সেটা বেস করে টাকা দিব, and that's where I made my sweet money. So that being said, I hope this video helped a lot. Again, if you're interested to learn more about my journey, go check out YouTube. অনেক কিছু দেওয়া আছে. And again, Connected Education, which is my company where we help you study abroad. দেখা যাচ্ছে when you become our customer, this is the experience you can feed off, right? একটা যে কোনো এজেন্সি তোমার অ্যাডমিশন ভিসা করা দিতে পারে, but the depth of knowledge, the depth of experience, not everybody has. So at least at Connected Education, we can give you that perspective. We can show you ways which you may not experience otherwise. Okay, thank you for watching, and really appreciate you sticking all the way till the end if you did. Take care, and I'll see you in the next one.